আমরা ক্লাস 7-এর রয় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংকের সেটগুলোর সলিউশন করছিলাম। 7টা সেট আমাদের করা হয়ে গেছে। আজকে 8 নম্বর সেটটার সলিউশন করব। আশা করি তোমাদের এগুলো বুঝতে অসুবিধা হচ্ছে না। আমাদের সঙ্গে যুক্ত থাকবে এবং পরের পর সেটগুলো সলিউশন করছি, এগুলো দেখবে। তাহলে আজকে 8 নম্বর সেটের প্রথম থেকে করব। এক কি আছে? 3300 এর 33 পূর্ণ 1/2% সমান কত? 3300 এর 33 পূর্ণ 1/2% সমান কত? তাহলে 1 3300 এর 33 পূর্ণ 1/2% এটা বলা আছে। তাহলে এটা কি করব? সমান 3300 এর মানে কি গুণ, আর 33 পূর্ণ 1/2% আছে, তাহলে এটা পূর্ণ সংখ্যাটা ভাঙবো। 33 গুণে 66 একে 67/2, 67/2% সমান 3300 বা 3300 ইন্টু 67/2 গুণিত 100। এখানে পার্সেন্ট তুলবো, তাহলে পার্সেন্ট তুললে কী হবে? নিচে গুণিত 100 আসবে। এবার কাটাকাটি করব। কাটাকাটি করলে এখানে দুটো শূন্য কেটে গেল। তাহলে থাকছে কত? দেখো, আমরা এখানে পূর্ণ সংখ্যা ভাঙলাম আগে, তারপরে যেহেতু পার্সেন্ট তুলছি এখানে 67/2 ছিল, গুণিত 100 আসলো, তাহলে 0 কেটেছি। এরপরে কি করব? এরপরে এই দুটো গুণ করে 2 দিয়ে ভাগ করে লিখতে হবে। তাহলে 67 আর 33 গুণ করব, তাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে 67 আর 33 গুণটা করি। 3 7 21 1 হাতে 2, 3 6 18 দিয়ে 20 গুণিত 3 দিয়ে গুণ করলে আবার ওই একই হবে, 201 যোগ করো 1 1 2 2 2211। তাহলে গুণটা করে কি পেলাম? 2211। এখানে তাহলে 33 আর 67 গুণ করলে হবে 2211, 2211/2। এবারে 2 দিয়ে এটাকে ভাগ করে পূর্ণ সংখ্যায় আনবো। তাহলে পূর্ণ সংখ্যায় আনলে কী হবে? 2 1 2, 2 1 2। এখানে 1-এর মধ্যে যাচ্ছে না 0, তাহলে 11-এর মধ্যে 2 5 10 দিয়ে 1 থাকবে, ভাগশেষ। তাহলে 1105 পূর্ণ 1/2। তাহলে 3300 এর 33 পূর্ণ 1/2% সমান কত হবে? 1105 পূর্ণ 1/2। পারলাম বোঝাতে? এখানে ভাগটা দেখো, 2211কে 2 দিয়ে ভাগ করা হচ্ছে। ভাগটা করবার সময় অনেকে এই ভাগটা করতে গিয়েই ভুল করবে। ভাগটা একবার দেখে নাও ভালো করে। 2 দিয়ে ভাগ করবে 2211, 2 1 2, আবার 2 নামলো, 2 1 2, এরপর 1 নামলো, 1 দিয়ে 2কে ভাগ যাচ্ছে না, তাহলে এখানে 0 দিতে হবে। এই জায়গাটাতেই অনেকে ভুল করবে। এখানটা ভালো করে খেয়াল করবে। এখানে একটা 1 পাচ্ছ, একটা 1 নামানো হচ্ছে, তাতে 2 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে এটা কি করতে হবে? 0 দিয়ে আরেকটা 1 নামাবো, দিয়ে 2 5 10। তাহলে ভাগফল হবে 1105, ভাগশেষ 1। তাহলে এটা হবে 1105 পূর্ণ 1/2। বললাম বোঝাতে? পরেরটাতে যাওয়া যাক। পরেরটা বলছে √4225 সমান কত? √4225 সমান কত? তার মানে এটার বর্গমূল করতে হবে। √4225 সমান এই 4225-এর বর্গমূল করব। 4225 বর্গমূল করার জন্য কি করব? ডান দিক থেকে দুঘর করে করে দাগ দেবো। এদিক থেকে ডান দিক থেকে দুটো সংখ্যায় একটা দাগ, আর দুটো সংখ্যায় আরেকটা দাগ। এবার তাহলে প্রথমে পেলাম কত? 42। 42-এর মধ্যে কতবার যাবে? 6 6 36, 6 দিয়ে দিলে 6 6 36। 42 থেকে 36 বিয়োগ করলে 6, আর এখানে 25 নামলো। এরপরে 6কে 2 দিয়ে গুণ করলে এখানে কত হবে? 12। এখানে যেটা থাকবে তাকে 2 দিয়ে গুণ করে লিখবো, তাহলে 6কে 2 দিয়ে গুণ করলে 12। এরপরে 12-র পরে কোনো সংখ্যা বসিয়ে এখানে বার দিতে হবে। তাহলে 12-এর সংখ্যা এখানে শেষে কত আছে? 5 আছে। এককের ঘরে 5 আছে, তাহলে এককের ঘরে 5 থাকলে 5 দিয়ে ভাগ মিলে, তাহলে 5 বসালে কত হবে? 125। একে 5 দিয়ে গুণ করলে হবে 625। এখানে যদি 5 বসায়, 5 বাদ দিলে এখানে সংখ্যাটা হচ্ছে 125। তাহলে 125কে 5 দিয়ে গুণ করতে হবে। গুণ করে দেখি, 5 5 25-এর 5, হাতে 2, 5 2 10 2 12, 2 হাতে 1, 5 1 5 আর 1 6, তাহলে কত হচ্ছে? 625। তাহলে এখানে লিখবো 625
তাহলে √4,225 সমান কত হবে? বর্গমূল এখানে 5টা বসাই, এখানেও 5টা বসাবো। তাহলে বর্গমূল কত হলো? 65। তাহলে 4,225 এর বর্গমূল হচ্ছে 65। এই অঙ্কটা আমাদের ঠিক হয়েছে কিনা আমরা নিজেরাই বুঝতে পারবো কি করে? 65কে 65 দিয়ে গুণ করে দেখবো এটা আসে কিনা। আমরা যে বর্গমূলটা করলাম বর্গমূলটা ঠিক হয়েছে কিনা আমরা নিজেরাই বুঝে নিতে পারি। তাহলে বর্গমূলটা ঠিক কিনা বোঝার জন্য 65 গুণিত 65 করে দেখবো কত আসছে। 5 5 25 5 হাতে 2, 5 6 30 আর 2 32, এখানে 6 5 30 0 হাতে 3, 6 6 36 একে 37, যোগ করো 5 2 7 3 10 0 হাতে 1 3 একে 4। স্যার এই গুণটা একটু ভুল হচ্ছে, দেখে নাও। তাহলে 65কে 65 দিয়ে গুণ করবো। গুণ করলে 5 5 25 5 হাতে 2, 5 6 30 আর 2 32, 6 দিয়ে যখন এটা গুণ করবো 5 6 30 0 হাতে 3, 6 6 36 আর 3 39, 5 2 9 3 12 2 হাতে 1 3 একে 4। তাহলে কত হলো? 4,225। তাহলে 65 আর 65 গুণ করে পেলাম কত? 4,225। তো গুণফল আর প্রদত্ত সংখ্যা যেহেতু একই আছে তাহলে এর থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে। চলো পরেরটা দেখি। এক্স এবং ওয়াই এর বয়সের অনুপাত 9:7। এক্সের বয়স 81 বছর হলে ওয়াই এর বয়স কত? তাহলে এখানে কি দেওয়া আছে? দুজনের বয়সের অনুপাত দেওয়া আছে। কার কার? x:y, 9:7। এক্সের বয়স বলে দেওয়া আছে, ওয়াই এর বয়স বের করতে হবে। তাহলে ধরি ওয়াই এর বয়স সমান এক্স বছর ধরে নিতে পারি, বা এখানে ওয়াই এর বয়স তাহলে ওয়াই দিয়েই লিখেই করব। তাহলে দেওয়া আছে কি x:y, x:y সমান 9:7। তাহলে এটা উপর নিচ করে লিখলে কি পাবো? বা x/y সমান 9/7, বা কোনাকুনি গুণ করলে 7x সমান 9y, 7x সমান 9y। এরপর এখানে আমাদের কী বের করতে হবে? এক্সের বয়স 81 বছর দেওয়া আছে, এক্সের বয়সটা এখানে বলে দেওয়া আছে। তাহলে 7 গুণিত এক্স করতে পারি। আচ্ছা, এখানে এক্সের মানটা আমরা আরেকটু আগেই বসিয়ে নিই। এই যে এখানে x/y করলাম, এখানে আগে এক্সের মানটা বসিয়ে নিই, তারপরে করব। তাহলে এখানে বা এক্সের বয়স কত দেওয়া আছে? 81 বছর। তাহলে এখানে 81/y সমান 9/7। তাহলে 81/y সমান 9/7, বা এখানে কোনাকুনি গুণ করব। তাহলে 9y সমান 81 গুণিত 7। তাহলে এবার কি পাচ্ছি? এখানে y বের করব। তাহলে y সমান কী হবে? 81 গুণিত 7/9। এখানে 9y, এর সঙ্গে 9 গুণ ছিল, তাহলে 9টা যখন এদিকে আসবে ভাগে হবে। তাহলে 81 গুণিত 7/9, 9 দিয়ে 81কে কাটলে 9, 7 9 কত হবে? 63, 7 আর 9 63। তাহলে এখানে ওয়াই এর বয়স কত হবে? ওয়াই এর বয়স সমান 63 বছর। তাহলে কি লিখবো? সুতরাং ওয়াই এর বয়স সমান 63 বছর। পারলাম বোঝাতে? x:y সমান দেওয়া ছিল 9:7, তাহলে এটাকে উপর নিচ করে লিখে নিলাম। এবার এক্সের মান দেওয়া আছে 81, তাহলে এক্সের জায়গায় বসালাম 81, বাকিটা যেমন ছিল সেরকমই। তারপরে কোনাকুনি গুণ করলাম, কোনাকুনি গুণ করে ওয়াইয়ের মানটা বের করলাম। বোঝা গেল? পরেরটা দেখি। -5 + 2 আর +-30 সমান কত? তাহলে এটা একটা সরল করতে হবে। যোগ দেওয়া আছে, তাহলে সরল আকারে এটাকে করে ফেলবো। যেমন আছে লিখি আগে। তাহলে -5 + 2 ভাজিত -30, এটা সমান কত? তাহলে -5 + 2 ভাজিত -30। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি দেখতে পাচ্ছি? একটা যোগ আছে। তাহলে যোগটা আগে করব, এই যোগটা আগে করে নেব, তারপরে ভাগটা করব, যেহেতু ভাগটা আলাদা আছে। তাহলে সমান
সেকেন্ড ব্র্যাকেটটা দিই, ফার্স্ট ব্র্যাকেট এখানে তুলে দেবো। ফার্স্ট ব্র্যাকেট তুললে এখানে কত হবে, -5 প্লাস 2 ভাজিত -30। তাহলে সমান, এখানে দুটো থেকে এখন কি চিহ্ন আছে, দুটোতে আলাদা চিহ্ন, একটা মাইনাস একটা প্লাস, তাহলে দুটো আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করবো। 5 থেকে 2 বিয়োগ করলে 3, আর বড়টার সঙ্গে কী চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস চিহ্ন দেবো। -3 ভাজিত -30। তাহলে এখন পেলাম -3 ভাজিত -30। এখানেও একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিতে পারি। তাহলে সমান দিয়ে কী লিখব, -3 ভাজিত -30, উপর নিচে করে লিখলাম। এবার 3 দিয়ে 30কে কাটলে কত হবে, 10। তাহলে সমান, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, +1/10। তাহলে এই সরলটা করলে কত পেলাম, +1/10। চলো 5এরটা হয়ে গেল। আচ্ছা, এখানে 4এরটা করা হয়নি, 5এরটা করলাম আগে, 4এরটা এখনো করা হয়নি। তাহলে 4এরটা করে নিই। 4এরটা কি বলছে, এখানে 5এরটা রইলো, ওদিকে 4এরটা করে নিচ্ছি। মিশ্র অনুপাত নির্ণয় করো। 8:5, 7:12, 22:13। অনুপাতগুলো লিখে ফেলি। 8:5, 7:12, 7:12, 22:13, এই তিনটে অনুপাত দেওয়া আছে। তাহলে এটা 4এর দাগটা করছি। এদের মিশ্র অনুপাত বের করতে হবে। তাহলে আমরা জানি কি, মিশ্র অনুপাত হচ্ছে পূর্ব পদগুলির গুণফল এবং উত্তর পদগুলির গুণফলের অনুপাত। তাহলে এদের মিশ্র অনুপাত সমান কী হবে, পূর্ব পদগুলো গুণ করি। 8 × 7 × 22 অনুপাত 5 × 12 × 13। তাহলে পূর্বপদগুলির গুণফলের অনুপাত, এখানে পূর্বপদ 8, এখানে 7, এখানে 22, এটা গুণ চিহ্ন দিয়ে লিখলাম। 8 × 7 × 22, এখানে উত্তরপদ 5, এখানে উত্তরপদ 12, এখানে উত্তরপদ 13। তাহলে 5 × 12 × 13। তাহলে এরপরে এই দুটোর অনুপাত বের করব। অনুপাত আকারে তো লিখলামই, এরপরে এগুলো উপর নিচে লিখে কি কাটাকাটি যাবে, কাটাকাটি করি। তাহলে 8 × 7 × 22, আর নিচে আসবে 5 × 12 × 13। তাহলে এখানে কি কাটা যাবে, 8 আর 12কে কাটতে পারবো। 4 2 8, 4 3 12। আর কিছু কাটাকাটি যাচ্ছে, দেখো আর কিছু কাটাকাটি যাচ্ছে না। উপরে আছে 2 7 আর 22, নিচে 5 3 আর 13। তাহলে আর কাটাকাটি যাবে না। তাহলে এবার এগুলো গুণ করলে 7 2 14, 14কে 22 দিয়ে গুণ করতে হবে। তাহলে 14 2 28 আর 8, হাতে 2, 14 2 28 আর 2 30, 308 হচ্ছে উপরে, আর নিচে কত আসবে, 5 3 15, 15কে গুণ করতে হবে 13 দিয়ে। তাহলে 15 আর 13 গুণ করলে 15 3 45 আর 5, হাতে 4, 15 কে 15 আর 4 19, 195। বোঝা গেল? উপরে যেগুলো পড়ে আছে সেটা গুণ করলাম, নিচেরগুলো গুণ করছি। কত পেলাম, 308/195। তাহলে এটাকে অনুপাত আকারে লিখলে কি লিখব, 308:195। পারলাম বোঝাতে 4টা? তাহলে মিশ্র অনুপাত নির্ণয় করতে বলেছিল, তাহলে অনুপাতগুলোর মিশ্র অনুপাত কত পেলাম, 308:195। চলো 6টা দেখি। দ্বিতীয় পদটি নির্ণয় করো। তাহলে এখানে একটা সমানুপাত দেওয়া আছে, সমানুপাতের দ্বিতীয় পদটিতে স্টার দেওয়া আছে, দ্বিতীয় পদটি নির্ণয় করতে হবে। তাহলে এখানে ধরে নিই, ধরি দ্বিতীয় পদটি সমান x। তাহলে সংখ্যাগুলো কি দাঁড়াচ্ছে, 16:x সমানুপাত 12:3। তাহলে দ্বিতীয় পদটি x ধরলাম, দিলে পরে সমানুপাতটা হবে এটা, x লিখে সমানুপাতটা পেলাম 16:x সমানুপাত 12:3। তাহলে এবার এখান থেকে x এর মান বের করতে হবে। তাহলে বা 16/x সমান 12/3, বা কোনাকুনি গুণ করব, 12x সমান 16 × 3, বা x সমান 16 × 3/12। এবার কাটাকাটি করলে এখানে 4 4 16 আর 4 3 12, 3 দিয়ে 3কে কাটলে 1। তাহলে এখানে কত হচ্ছে,
তাহলে কি পেলাম? সুতরাং x সমান 4। তাহলে এখানে দ্বিতীয় পদটি কত হবে? দ্বিতীয় পদটি হবে 4। দেখো আমাদের উত্তর ঠিক হয়েছে কিনা এখানেও একটা বুঝতে পারবো। এখানে কি আমরা জানি কি কোনো সমানুপাতের ক্ষেত্রে প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। তাহলে এখানে দ্বিতীয় পদ কত পেয়েছি? 4। তাহলে প্রথম আর তৃতীয় পদের গুণফল কত হবে? 16 গুণিত 3 সমান 48। আর দ্বিতীয় তৃতীয় পদ গুণ আমাদের কত হচ্ছে? 4 গুণিত 12 সমান 48। তাহলে প্রথম পদ ও চতুর্থ পদের গুণফল সমান দ্বিতীয় পদ ও তৃতীয় পদের গুণফল হচ্ছে। তাহলে কি বুঝতে পারলাম? যে আমরা যে অঙ্কটা করেছি, অর্থাৎ দ্বিতীয় পদটা যে বের করলাম, দ্বিতীয় পদটা সঠিক বের করা হয়েছে। এরপরে 7-এর দাগ, ব্যস্ত অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে 7-এর দাগটা করি। ব্যস্ত অনুপাত নির্ণয় করো। তাহলে অনুপাতটির ব্যস্ত অনুপাত অনুপাতটির ব্যস্ত অনুপাত সমান কত হবে? 1/2/5 1/2/5 অনুপাত 7/10 সমান 5 5 আর 2 7/5। আচ্ছা, এখানে অনুপাতটা দেওয়া আছে, এটা 1/2/5 = 7/10। আমি চাইছিলাম এটাকে আগে পূর্ণ সংখ্যায় এনে নিতে, কিন্তু পূর্ণ সংখ্যায় না এনে এটাকে একবারে ব্যস্ত অনুপাত লিখেছি আমরা, অনুপাতটির ব্যস্ত অনুপাত, তাই তো? তাহলে একেবারে ব্যস্ত অনুপাতটা লিখে ফেলি। অনুপাতটির ব্যস্ত অনুপাত এখানে 1/2/5 = 7/10 আছে, তাহলে এটা উল্টে যাবে 7/10 অনুপাত 1/2/5। তাহলে যে অনুপাতটা দেওয়া আছে তার ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত আমরা জানি কি উত্তরপদটা পূর্বপদ হয়ে যাবে, পূর্বপদটা উত্তরপদ হবে। তাহলে এখানে উত্তরপদ ছিল 7/10, সেটা হয়ে গেল পূর্বপদ, আর পূর্বপদ ছিল 1/2/5, সেটা হয়ে গেল উত্তরপদ। এবার এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে আসবো। তাহলে আগে এখানে পূর্ণ সংখ্যাটা ভাঙি। 5 × 5 আর 1 5 × 5 2 7/5। তাহলে এখানে আসলো কত? এটা ছিল 7/10, এখানে আসলো 7/5। পূর্ণ সংখ্যাটা ভাঙলাম, ভেঙে পেলাম 7/5। এবার এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে আনতে গেলে কী করতে হবে? আমরা জানি হরগুলো লসাগু দিয়ে দুটোকেই গুণ করতে হবে। তাহলে এখানে একটার হর আছে 10 আর একটার 5, তাহলে হর দিয়ে গুণ করি। 7/10 গুণিত 10, হরগুলো লসাগু 10 হবে, তাহলে 10 দিয়ে গুণ করব। 7/10 গুণিত 10, আর একটা হবে 7/5 গুণিত 5। 5টা ভালো করে লিখে। তাহলে 7/5 গুণিত 10, তাহলে দুটোর লসাগু হচ্ছে 10। তাহলে পূর্বপদ এবং উত্তরপদ দুটোকেই 10 দিয়ে গুণ করব। 10 দিয়ে গুণ আকারে লিখলে পাচ্ছি এটা। এবার কি করব? এবার এটা কাটাকাটি করব, 10 10 কেটে যাবে। তাহলে এখানে পড়ে থাকবে কত? 7 অনুপাত, এখানে 5 দিয়ে 10কে কাটলে 2, 7 দুগুণে কত হবে? 14। আচ্ছা, কাটাকাটি করলাম। এবার 7:14 এসছে, এখানে 7 আর 14 আবার কাটাকাটি হবে। 7 1 7 আর 7 2 14। তাহলে পরে এই অনুপাতটার ব্যস্ত অনুপাত কত হলো? 1:2। এমনিতে যদি সোজা শুধু সাধারণ পূর্ণ সংখ্যা দেওয়া থাকতো, যেরকম যদি বলতো 4:5, এর ব্যস্ত অনুপাত কী হতো? 4:5 এর ব্যস্ত অনুপাত সমান 5:4। ঠিক আছে? তাহলে 4:5 থাকলে এর ব্যস্ত অনুপাত হতো 5:4। কিন্তু এটার ক্ষেত্রে দেখো এখানে দেওয়া ছিল সংখ্যাগুলো দেওয়া ছিল 1/2/5 = 7/10। তাহলে এক্ষেত্রে আমাদের এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে এনে দিতে হবে। ভগ্নাংশ দেওয়া আছে, এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে এনে দিতে হবে, সেই জন্য আমাদের এত কিছু করতে হলো। কিন্তু যদি সাধারণভাবে থাকে এরকম 4:5 এর ব্যস্ত অনুপাত কত, তখন 5:4 লিখে দিলেই হয়ে যেত। পারলাম বোঝাতে? চলো পরের অঙ্কটা দেখি। পরেরটা কি বলছে? সরল করো। তাহলে একটা সরল দেওয়া আছে, সরলটা আগে তুলে ফেলে। 8-এর দাগের অঙ্কটা। টু 2.5 × 6 ভাজিত 0.5, এটা দেওয়া আছে। 2.5 × 6 ডিভাইডেড বাই 0.5।
তাহলে এখানে কোনো ব্র্যাকেট নেই, তাহলে ব্র্যাকেট না থাকলে আমরা বদমাস নিয়ম মেনে করব। প্রথমে কার কাজ হবে? ডিভিশনের কাজ হবে, তারপরে মাল্টিপ্লিকেশন হবে। তাহলে আগে ডিভিশনটা করি। 2.5 ইন্টু এখানে 6 ভাজিত 0.5 আছে, এটাকে করে নিলাম 5/10। 0.5 এটাকে সামান্য ভগ্নাংশে নিয়ে চলে এলাম। তাহলে 0.5 আছে, হলো 5/10, কারণ এক ঘর পরে দশমিক আছে তাই এখানে নিচে 10 আসবে। এবার কি হবে? 2.5 ইন্টু 6, এখানে এই ভাগটাকে গুণ করব, গুণ করলে এটা 5/10টা হয়ে যাবে 10/5। তাহলে এবার সবগুলোই গুণ এসে গেছে, এখানে এটাও গুণ এটাও গুণ, তাহলে দুটোই গুণ এসে গেছে। এবার এই প্রথমে যে দশমিক ভগ্নাংশটা আছে এটাকেও সামান্য ভগ্নাংশে নিয়ে চলে আসে। তাহলে আছে কত? 2.5, মানে এটা হবে 25/10। যেহেতু এখানেও এক ঘর পরে দশমিক আছে তাহলে এখানে নিচে 10 আসবে, তাহলে 25/10 গুণিত 6 গুণিত 10/5। এবার একটা 3টেকে একসঙ্গে নিয়ে গুণ করে ফেলবো। তাহলে কী কী কাটাকাটি যাচ্ছে দেখি। এখানের এই 10 10 কাটা যাবে, আর 5 দিয়ে 25কে কাটবো, কত হবে? 5। তাহলে 5 আর 6 গুণ করলে কত হবে? 30। তাহলে অতএব নির্ণয় সরল ফল সমান 30। পারলাম বোঝাতে? চলো পরেরটা দেখি। 9টা ছোট থেকে বড় হিসেবে সাজাতে বলছে। তাহলে 9 দাগ দিই, দিয়ে অঙ্কটা তুলি। 2-এর 3 একটা সংখ্যা, 4-এর 5 একটা, আরেকটা হচ্ছে 2-এর 3 গুণিত 4/5। তাহলে এগুলো ছোট থেকে বড় নির্ণয় করতে বলছে। ছোট থেকে বড় নির্ণয় করলে তাহলে এটা 2-এর 3 সমান, এটাকে বের করব, 4-এর 5 সমান কীভাবে বের করব? আর তাহলে 4/5, আরেকটা আছে 2/3 গুণিত 4/5। তাহলে এটাকে আগে গুণটা করি, গুণ করলে কি আসবে? কাটাকাটি কিছু হচ্ছে না, তাহলে 4 দুগুণে 8, আর নিচে আসবে 15। তাহলে এটা কত আসলো? 8/15। তাহলে এবার 3টে সংখ্যা কী কী পেলাম? একটা 2/3, একটা 4/5, একটা 8/15। তাহলে নিচেরগুলো লসাগু কত হবে? 3, 5 আর 15 লসাগু হবে 15। তাহলে সবগুলোর হর আমরা সমান করব। এটাকে ছোট থেকে বড় হিসেবে সাজানোর জন্য কি করতে হবে? হরগুলোকে সমান করতে হবে। তাহলে হরগুলো সমান করলে 3, 5 আর 15 লসাগু কত হচ্ছে? 15। তাহলে সব হরগুলোকে কত করব? 15 করব। তাহলে এখানে 15 করতে হলে এখানটা কী করতে হবে? 2-এর 3কে যদি হরটা 15 করতে হয় তাহলে এটাকে 5 দিয়ে গুণ করতে হবে। 2-এর 3-এর ভগ্নাংশটার তাহলে কী লিখব? 2/3 গুণ করব কত দিয়ে? 5 দিয়ে গুণ করব। 15 করার জন্য এখানে হর কত আছে? হরে কত আছে? 3। হরটা 15 করতে হবে, তাহলে 15 করতে হলে 5 দিয়ে গুণ করতে হবে। উপর নিচ দুই জায়গাতেই 5 দিয়ে গুণ করব। তাহলে 2 5 হবে 10, আর 3 5 15। তাহলে এটা হচ্ছে 10/15। এখানে কত আছে? 4/5। তাহলে 5কে 15 করতে হলে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপর নিচ দুই জায়গাতেই 3 দিয়ে গুণ করব, করলে এখানে কত আসবে? 12/15। আর এখানে এটা 8/15 আছেই, ওইখানে হরটা 8/15 আছেই। তাহলে কি দেখতে পাচ্ছি? এবার ছোট থেকে বড় হিসেবে সাজাবো। তাহলে ছোট থেকে বড় হিসেবে সাজালে যেহেতু সবগুলোর হর সমান আছে, লব যার বড় সেটা বড়, আর যার ছোট সেটা ছোট। তাহলে ছোট থেকে বড় হিসেবে সাজাতে বলেছে, লিখি। অতএব ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে পাই ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে পাই। তাহলে দেখো, এটা 8/15, এটা 12/15, এটা 10/15। তাহলে সব থেকে ছোট হবে এটা, তারপরে হবে উপরেরটা, তারপরে মাঝেরটা। তাহলে সব থেকে ছোট যেটা হচ্ছে লিখে ফেলি, 2-এর 3 গুণিত 4-এর 5। ছোট থেকে বড় হিসাবে যখন সাজাবো, বা বড় থেকে ছোট যেভাবেই সাজায় না কেন, সবসময় যে সংখ্যাগুলো আমাদের দেওয়া থাকবে সেগুলোই লিখতে হবে। তাহলে এখানে দেওয়া আছে 2-এর 3 গুণিত 4-এর 5, এটা লিখলাম। তারপরে হচ্ছে উপরেরটা, মানে 2-এর 3। তাহলে এটা সব থেকে ছোট, এর থেকে বড় হবে 2-এর 3, আর তার থেকে বড় হবে 4/5। তাহলে ছোট থেকে বড় হিসাবে সাজালাম, এখানে মাঝখানে ছোট থেকে বড় চিহ্ন দিয়েই লিখবো সব সময়। পারলাম বোঝাতে? চলো নেক্সট দেখি। 2⁶ ভাজিত 2⁷ সমান কত? তাহলে 10-এরটা 2⁶ বাই 2⁷ সমান কত হবে?
আচ্ছা, এখানে ভাগ আকারে বলেছে, তাহলে এটাকে বাই আকারে এরকম লিখতে পারি বা ভাগ দিয়েও করে ফেলতে পারি। তাহলে ভাগ দিয়ে যদি করি কি হবে, দেওয়া আছে 2⁶ ভাজিত 2⁷ সমান কি করব 2⁻, তাহলে সমান 2-এর পাওয়ারটা বিয়োগ করব, ভাগ এখানে 2⁶ ভাজিত 2⁷, তাহলে এখানে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ করতে হবে। তাহলে 2-এর পাওয়ার কত হবে 6 - 7, 6-এর থেকে 7 বিয়োগ করতে হবে, যেহেতু 2⁶ ভাজিত 2⁷ আছে, তাহলে প্রথমের পাওয়ারটা আগে, পরেরটা হবে পরে, আর দুটোর মাঝখানে হবে বিয়োগ চিহ্ন। ভাগের সময় পাওয়ারটা বিয়োগ করতে হয়, বিয়োগ করলাম। তাহলে এখানে পাওয়ার কত আসবে, পাওয়ার আসবে 2⁻−1, তাহলে এখানে আসবে 2⁻−1 সমান কি লিখব 1/2। 2⁻−1 সমান কি লিখতে পারি আমরা 1/2 লিখব। পারলাম বোঝাতে? চলো পরেরটা দেখি। পরেরটা বলছে 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া আর পটাশের পরিমাণ দেওয়া আছে 60% ও 40%, ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে। তাহলে মোট সারটা আছে 120 কিগ্রা। এবারে ইউরিয়া আর পটাশের পরিমাণ এখানে পার্সেন্টেজে দেওয়া আছে, তাহলে কোন সার কতটা আছে বের করে ফেলব। তাহলে এখান থেকে আমরা সরাসরি বের করে ফেলতে পারি 120 কিগ্রা মিশ্র সারে 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া আছে সমান 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া আছে সমান, যেহেতু এখানে ভগ্নাংশ দেওয়া আছে, এখানে মোট সার বলা আছে, তাহলে 120 গুণিত 60/100, 120 কিগ্রার 60%, তাহলে 120 কিগ্রা এর 60%, তার মানে 120 গুণিত গুণিত যেহেতু এর আছে 120 কিগ্রা এর মানে তাহলে এখানে গুণ, আর 60% বলছে, 60% এখানে পার্সেন্ট তুলবো, তাহলে 60/100 দিলে এটা কত হবে, তাহলে ইউরিয়া আছে এত কিগ্রা সমান, কাটাকাটি করলে এখানে এই 0 0 কাটলাম, এখানে 0 0 কাটলাম, তাহলে 12×6 = 72, তাহলে ইউরিয়া আছে 72 কিগ্রা। আর পটাশ কতটা আছে, পটাশ আছে 40%, তাহলে পটাশ আছে সমান, তাহলে 120 কিগ্রা এর মানে গুণ কত 40%, তাহলে 40/100 এত কিগ্রা সমান, কাটাকাটি করলে এই 0 দিয়ে 0কে কাটলাম, এই 0 দিয়ে 0কে কাটলাম, তাহলে 12×4 = 48, তাহলে 48 কিগ্রা। তাহলে এখানে আমাদের ইউরিয়া বেরোলো কত কিগ্রা 72 কিগ্রা, আর পটাশ বেরোলো 48 কিগ্রা। তাহলে জিজ্ঞাসা করছে ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে, তাহলে লিখে দেবো ওই মিশ্র সারে ইউরিয়া আছে 72 কিগ্রা এবং পটাশ আছে 48 কিগ্রা। আমাদের অঙ্কটার উত্তর ঠিক হয়েছে কিনা নিজেরাই দেখে নিতে পারি। এই দুটো যোগ করবো, যোগ করলে 120 আসবে। তাহলে 8 2 10 0 হাতে 1, 7 4 11 1 12, কত আসলো 120। মোট সার কত ছিল 120 কিগ্রা ছিল। তাহলে এর থেকে বুঝতে পারছি আমাদের অঙ্ক সঠিক হয়েছে। চলো পরের অঙ্ক দেখি। 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণ সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য। তাহলে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটা বের করব। 12, 18, 30, 12, 18, 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা কী করে পাবো, এই সংখ্যাগুলোর লসাগু করতে হবে। তাহলে এটা লসাগু করি, 2 দিয়ে দিলে 6 2 × 12, 2 দিয়ে 9 2 × 18, 2 দিয়ে 15 2 × 30, আবার 2 দিয়ে যাচ্ছে না, কারণ এখানে 9 আর 15 হয়ে গেছে, দুটো বিজোড় হয়ে গেছে, তাহলে 2 দিয়ে যাবে না, কত দিয়ে দেবো 3 দিয়ে যাবে সবগুলোকে, 3 দিয়ে দিলে 3 2 × 6, 3 3 9, 3 5 15। এরপরে দেখো নিচে 2 3 5 এসে গেছে, আর কিছু দিয়ে যাবে না, তাহলে লসাগু কত হবে, তাহলে অতএব লসাগু সমান 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3 গুণিত 5 সমান কত হবে, 3 2 × 6, 6 2 × 12, 12 5 60, 60 3 18, 180। তাহলে লসাগু কত হলো 180। দেখো 3 5 15, 15 2 × 30, 30 3 90, 90 2 × 180, তাহলে লসাগু হচ্ছে 180। তার মানে কি পেলাম, ওই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হলো 180। অতএব ওই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য
ওই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা সমান 180। তাহলে ওই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হলো 180। এরপরে দেখব 180 পূর্ণবর্গ সংখ্যা কিনা, 180 পূর্ণবর্গ সংখ্যা কিনা। তাহলে এবারে √180 সমান কী পাবো, 180কে যে সংখ্যাগুলো পেয়েছিলাম সেটা লিখে 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3 গুণিত 5। তাহলে এটার বর্গমূল করতে হবে, 180 বর্গমূল করতে গেলে এটারও বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল করলে কী পাবো, দুটো 2 আছে তাহলে একটা 2 বেরোবে, দুটো 3 আছে একটা 3 বেরোবে, কিন্তু 5টা রয়ে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে 6 গুণিত √5। তাহলে 180কে 5 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 180 পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই তো? তাহলে 180কে পূর্ণবর্গ সংখ্যা করতে হলে কী করতে হবে, √5 দিয়ে গুণ করতে হবে। তাহলে সুতরাং কী লিখব, ওই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য ওই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান তাহলে 180 গুণিত 5 সমান 5 18 90, আর একটা শূন্য বসে যাবে, তাহলে 900। তাহলে আমাদেরকে যেটা বের করতে বলেছে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12 18 30 দ্বারা বিভাজ্য। তাহলে সেটা বের করার জন্য আমাদেরকে প্রথমে কি বের করতে হবে, 12 18 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা কোনটি। তাহলে কি পেলাম, 12 18 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 180, লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তার মানে ওই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা। এবার 180কে পূর্ণবর্গ সংখ্যা কিনা দেখব। তাহলে 180কে বর্গমূল করার চেষ্টা করছি, বর্গমূল করতে গেলে দেখতে পাচ্ছি এখানে √5 রয়ে যাচ্ছে, অর্থাৎ 180 পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 180কে পূর্ণবর্গ সংখ্যা করতে হলে কী করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কী লিখব, অতএব ওই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 900। কিন্তু 900টা কত অঙ্কের সংখ্যা, কিন্তু 900 হচ্ছে 3 অঙ্কের সংখ্যা। তাহলে এখানে পাশে লিখে দেব 3 অঙ্কের সংখ্যা। তাহলে আমাদের কী বের করতে হবে, 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই যে এখানে 900টা যেটা পেলাম এটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু এটা হচ্ছে 3 অঙ্কের সংখ্যা। তাহলে আমাদের শর্ত অনুযায়ী 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে হবে। তাহলে আমাদেরকে আরও বের করতে হবে, কি করব, 900কে দেখো 1-এর বর্গ কত 1, 2-এর বর্গ কত 4। তাহলে 900কে এই পূর্ণবর্গ সংখ্যাগুলো দিয়ে গুণ করবো। 1-এর বর্গ 1, 1 দিয়ে গুণ করলে সেই 900 পাবো, গুণ করা আর না করা সমান। 2-এর বর্গ 4, 3-এর বর্গ কত 9, 4-এর বর্গ কত 16। তাহলে ইত্যাদি পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করে পাই 900কে 4, 9, 16 ইত্যাদি পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করে পাই। তাহলে 900কে 4, 9, 16 ইত্যাদি পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করে পাই। যদি গুণ করি 900কে 4 দিয়ে তাহলে কী পাবো, 900 গুণিত 4 সমান 3600। 900কে যদি 9 দিয়ে গুণ করি সমান 8100। তাহলে এটা 4 অঙ্কের সংখ্যা। এখানে এটাও হচ্ছে 4 অঙ্কের সংখ্যা। তাহলে আমাদের 4 অঙ্কের বৃহত্তম বের করতে বলেছে। তাহলে এটা থেকেও এখনও বুঝতে পারছি না যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এগুলোর মধ্যেই এইটাই কিনা, অর্থাৎ এটা তো ছোটো, এখানে পেলাম কত 8100, এটা বড় পেয়েছি। তাহলে এখনও বুঝতে পারছি না এটাই কিনা। তাহলে এর পরেরটাও বের করব, দেখি সেটা 4 অঙ্কের বেরোয় না 5 অঙ্কের বেরোয়। তাহলে 900 গুণিত 16 করলে 16 9 144, 9 16 144, তারপরে বসবে দুটো শূন্য। তাহলে এটা কি হলো, 5 অঙ্কের সংখ্যা হয়ে গেল। এই সংখ্যাটা হলো, এখানে পাশে লিখব 5 অঙ্কের সংখ্যা। তাহলে কি পেলাম, ওই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা পেয়েছি 900। তাহলে প্রশ্নের শর্ত অনুযায়ী আমাদের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে হবে। তাহলে এর পরবর্তী সংখ্যাগুলো বের করার জন্য কি করতে হবে,
900কে পূর্ণবর্গ সংখ্যাগুলো দিয়ে গুণ করতে হবে। প্রথম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1, 1 দিয়ে গুণ করা আর না করা সমান, তাই 1 দিয়ে গুণ করছি না। তারপরে 2 এর স্কোয়ার হচ্ছে 4, তাহলে 900কে 4, তারপরে 3 এর বর্গ হচ্ছে 9 আর 4-এর বর্গ 16, তাহলে 4, 9, 16 ইত্যাদি পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করে পাই। এগুলোর পরেও যদি এখনও না আসতো তাহলে তার পরেরটা দিয়ে গুণ করতে হতো, অর্থাৎ 25 দিয়ে। পরপর এইভাবে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করে দেখতে হবে। তাহলে 900কে 4 দিয়ে গুণ করলে পাচ্ছি 3600, এটা 4 অঙ্কের সংখ্যা। 900কে 9 দিয়ে গুণ করলে পাচ্ছি 8100, 900কে 16 দিয়ে গুণ করলে পাচ্ছি 14400। তাহলে এটা হলো 5 অঙ্কের সংখ্যা। তাহলে 16 দিয়ে গুণ করলে 5 অঙ্কের সংখ্যা বেরিয়ে যাচ্ছে। তার মানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা হবে? 8100। তাহলে কি লিখব? অতএব নির্ণেয় 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি সমান 8100। পারলাম বোঝাতে? এখানে 5 অঙ্কের সংখ্যা যেহেতু বেরিয়ে গেছে 16 দিয়ে গুণ করে, তার মানে তার আগের সংখ্যাটা মানে 8100 হবে উত্তর। তাহলে উত্তর কি লিখব? নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি সমান 8100। চলো পরেরটা দেখি। একটি আধুলি, এখানে অথবা দিয়ে দেওয়া আছে, একটি আধুলি একটি 1 টাকা ও একটি 2 টাকার মূল্যের অনুপাত। তাহলে এই অঙ্কর সঙ্গে এই অঙ্কটা যদি অথবাতে থাকে আমার মনে হয় না ওই অঙ্কটা কেউ করবে বলে, কারণ এই অঙ্কটা ওটার তুলনায় অনেক সোজা। তাহলে কি বলছে? একটি আধুলি একটি 1 টাকা ও একটি 2 টাকার মূল্যের অনুপাত, অনেক সোজা এবং অনেক ছোট। তাহলে ওই অঙ্কটা করতে এরকমভাবে অপশনে যদি থাকে তাহলে ওই অঙ্কটা করতে যাওয়ার কোনো দরকার নেই, এই অঙ্কটা করব। একটি আধুলি সমান, তাহলে একটি আধুলি সমান 50 পয়সা। এরপরে কি বলছে? একটি 1 টাকা, তাহলে একটি 1 টাকা সমান একটি 1 টাকা সমান 100 পয়সা। আরেকটা বলছে একটি 2 টাকার মূল্যের অনুপাত, তাহলে একটি 2 টাকা সমান 200 পয়সা। তাহলে এখানে সবগুলোকে পয়সায় আনলাম, যেহেতু অনুপাতে আনতে হবে তাহলে পয়সায় আনলাম সবগুলোকে। একটি আধুলি সমান আমরা জানি কি 50 পয়সা, আধুলি বা 8 আনা বলা হয় 50 পয়সাকে। তাহলে আধুলি সমান 50 পয়সা, 1 টাকা সমান 100 পয়সা, 2 টাকা সমান 200 পয়সা। তাহলে এদের মূল্যের অনুপাত চাইছে, তাহলে এবার অনুপাতটা বের করে ফেলবো। অতএব এদের মূল্যের অনুপাত সমান এদের মূল্যের অনুপাত সমান 50:100:200 সমান 50 দিয়ে সবগুলোকে কাটাকাটি যাবে, তাহলে 50 1 50, 50 2 100, 50 4 200। তাহলে অনুপাতটা কি পেলাম? 1:2:4। তাহলে একটি আধুলি একটি 1 টাকা ও একটি 2 টাকার মূল্যের অনুপাত সমান 1:2:4। বললাম বোঝাতে? নেক্সট দেখি কি আছে। 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, ওই কাজটি 10 জন লোক কত দিনে করবে? তাহলে 8 জন লোক করছে 15 দিনে, 10 জন লোক কত দিনে করবে? তাহলে কি বের করতে হবে? সময় বের করতে হবে। তাহলে এখানে ছক করব, অঙ্কটা সমানুপাতের সাহায্যে করব। সমানুপাতের সাহায্যে অঙ্ক করার জন্য প্রথমে ছক করতে হবে। লোক সংখ্যা ব্যাকেটে জন, আর এটা কি লিখব? সময় ব্যাকেটে দিন, সময় ব্যাকেটে দিন। তাহলে 8 জন লোক কত দিনে কাজটা করে? 8 জন লোক করে 15 দিনে। আর 10 জন লোক কত দিনে করবে? তাহলে লোক সংখ্যার নিচে 10 লিখব, এখানে কত দিনে করবে সেটা বের করতে হবে। এটাকে ধরে নিলাম এক্স, তাহলে সময়টাকে ধরে নিলাম এক্স। তাহলে লোক সংখ্যার সময়ের মধ্যে কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। আমরা জানি লোক সংখ্যা আর সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক হয়, তাহলে সম্পর্কটা লিখব লোক সংখ্যা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে অতএব ব্যস্ত সমানুপাতটি সমান তাহলে ব্যস্ত সমানুপাতটি সমান কী হবে? যে কোনো একদিকেরটা উল্টে লিখব। তাহলে এদিকেরটা যেমন আছে সেরকমই লিখি। 8:10 সমানুপাত x:15। বোঝা গেল? সমানুপাত যদি হয়, সরল সম্পর্ক যদি হয়, তখন সরল সমানুপাতটা কী হবে? 8:10 = 15:x।
এটা ভালো করে মনে রাখবে। আর যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে ব্যস্ত সমানুপাত লিখবো, সে সময় যে কোনো একদিকেরটা উল্টাবো। তাহলে এখানে আছে 8, 8 উপরে নিচে 10, তাহলে এটা এরকমই লিখলাম। তাহলে এদিকেরটা উল্টে লিখবো, এক্সটা আগে 15টা পরে। তাহলে এবার সমাধান করে এখান থেকে এক্সের মান বের করে ফেলি। তাহলে 8/10 সমান x/15। তাহলে বা কোনাকুনি গুণ করলে 10x, বা এখানে 15টা নিচে আছে, এদিকে এনে গুণে বসিয়ে দিতে পারি। তাহলে কি হবে, 8 গুণিত 15। তাহলে এখানে ছিল কি 8/10 সমান x/15। কোনাকুনি গুণ করব, গুণ করলে কত হবে? আচ্ছা, কোনাকুনি গুণ না করে এখানে যেহেতু 15টা নিচে আছে, শুধু 15টাকে এদিকে উপরে নিয়ে চলে আসলেই হয়। তাহলে এখানে 8 গুণিত 15 হবে। 8 গুণিত 15/10 সমান কী হবে, এক্স। কাটাকাটি করলে 5 3 15, 5 2 10, 2 দিয়ে 8কে কাটলে 4, তাহলে 4 3 কত হবে, 12। তাহলে সুতরাং এক্স সমান কী হলো, 12। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে কি, ওই কাজটি 10 জন লোক কত দিনে করবে? তাহলে উত্তর হবে ওই কাজটি 10 জন লোক 12 দিনে করবে। চলো পরেরটা দেখি। পরেরটা সূচকের অঙ্ক আছে 2^5 × 2^7/2^5 এর হোল স্কয়ার সমান কত, অথবা আরও একটা আছে। তাহলে দুটো অঙ্ক দেওয়া আছে, দুটোরই সমাধান করব। তাহলে 4-এর দাগ কী আছে, 2^5 × 2^7/2^5 এর হোল স্কয়ার সমান কী হবে? তাহলে উপরে এখানে পাওয়ারটা যোগ করি, 2 গুণিত 2 আছে, দুটোতেই নিচে 2 আছে। তাহলে এখানে 2 এর পাওয়ারগুলো যোগ করব, 5 + 7। তাহলে উপরে 2 এর পাওয়ারটা যোগ হলো 5 + 7, আর নিচে কী হবে, নিচে ব্র্যাকেটের ভিতরে একটা পাওয়ার আছে, ব্র্যাকেটের বাইরে একটা পাওয়ার আছে। তাহলে এই দুটোকে গুণ করব, পাওয়ার দুটো গুণ করলে কত হবে, 2^10। 5 দুগুণে কত হচ্ছে, 10। তাহলে এখানে ব্র্যাকেটের ভিতরে পাওয়ার, ব্র্যাকেটের বাইরের পাওয়ার গুণ করলাম, গুণ করে পেলাম 5 দুগুণে 10। এবার উপরের পাওয়ারটা যোগ করি, তাহলে উপরে আসবে 2^12, নিচে 2^10। এবার এটা তাহলে ভাগে আছে, ভাগের সময় পাওয়ার কী হয়, বিয়োগ হবে। তাহলে এটা বিয়োগ করব, সমান 2^12 - 10। তাহলে পাওয়ারটা বিয়োগ করছি, যেহেতু এটা উপরে ছিল এটা নিচে ছিল, তার মানে একটা ভাগে আছে, ভাগের সময় পাওয়ার বিয়োগ করতে হয়। তাহলে বিয়োগ করলাম, সমান কী পাবো, 2 এর স্কোয়ার। 12 থেকে 10 বিয়োগ করলে 2 এর পাওয়ার হবে 2, তাহলে 2 এর স্কোয়ার সমান কত হবে, 4। তাহলে এটার উত্তর কত পেলাম, 4। তাহলে লিখে দেবো, অতএব অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা লিখবো সমান 4। তাহলে 2 এর 4টা হয়েছে, 2 এর 4-এ দুটো অঙ্ক ছিল, একটা হয়ে গেছে, আরেকটা অঙ্ক সমাধান করব। তাই একই রকম অঙ্ক আছে, চলো অঙ্কটা লিখে ফেলি। 3 এর স্কোয়ার গুণিত 6 এর কিউব বাই 2 এর স্কোয়ার গুণিত 9 এর স্কোয়ার। তাহলে সমান কি আছে, 3 এর স্কোয়ার গুণিত 6 এর কিউব আছে। তাহলে 6 যেগুলোকে মৌলিক সংখ্যায় ভাঙা যাবে সেগুলোকে ভাঙবো, 6কে মৌলিক সংখ্যায় ভাঙা যাবে 3 গুণিত 2-এ। তাহলে 3 গুণিত 2 এর কিউব বাই 2 এর স্কোয়ার গুণিত 9 এর স্কোয়ার আছে। তাহলে 9 এর স্কোয়ার মানে 3 গুণিত 3, 9কে ভাঙছি 3 গুণিত 3-এ। আচ্ছা, 3 গুণিত 3-এ না ভেঙে একটা কাজ করতে পারি, একবার এটাকে 3 এর স্কোয়ার করব। তাহলে এখানে 9 এর স্কোয়ার আছে, মানে এটাকে লিখবো কত, 3 এর স্কোয়ার, আর ব্র্যাকেটের মধ্যে থাকবে 3 এর স্কোয়ার, ব্র্যাকেটের বাইরে এই পাওয়ারটা থাকবে 2। তাহলে এবার দেখো এখানে পাওয়ারগুলো আলাদা আলাদা করে লিখি। তাহলে উপরে কি আছে, 3 এর স্কোয়ার গুণিত 3 এর কিউব গুণিত 2 এর কিউব। তাহলে বাই কী হবে, 2 এর স্কোয়ার গুণিত 3 এর ব্র্যাকেটের ভিতরে পাওয়ার আছে 2, ব্র্যাকেটের বাইরে আছে 2। তাহলে এখানে 2 দিয়ে গুণ করব, তাহলে 3 এর পাওয়ার হবে 3^4। তাহলে সমান, এরপরে এখানে এটা উপরে আছে নিচে আছে, তাহলে এগুলো যেগুলো গুণে আছে সেগুলোর পাওয়ার যোগ করব, ভাগেরগুলোর পাওয়ার বিয়োগ করব। তাহলে এখানে 3 আছে, 3 লিখে 3 এর পাওয়ার এখানে আছে 2 আর 3, তাহলে 2 যোগ 3। উপরে ছিল 2 আর 3, তাহলে 2 আর 3 যোগ করলাম, নিচে 3 এর পাওয়ার কত আছে, 4, তাহলে বিয়োগ 4 গুণিত 2 আছে 2 লিখব, 2 এর পাওয়ার উপরে আছে 3, তাহলে এটা 3 থাকবে, আর নিচে 2 এর পাওয়ার আছে 2, তাহলে 2টা বিয়োগ করব। তাহলে সমান কী পাবো, এখানে দেখো 3 এর পাওয়ার এই দুটো যোগে আছে, তাহলে এই দুটো যোগ করি, 3 আর 2 5, 5 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 1। তাহলে এখানে আসছে কত, 3,
আর 2-এর পাওয়ারও আছে 3 বিয়োগ 2, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে এখানে শুধু এখানেও আসবে শুধু 2, তাহলে 3 আর 2 গুণ করলে কত হবে 6, তাহলে অঙ্কটার উত্তর কত হবে 6, তাহলে নিচে লিখে দেবে অতএব অঙ্কটা তুলে এটা সমান 6। চলো পরেরটা দেখি। পরেরটা দুটি সংখ্যার অনুপাত 13, দুটি সংখ্যার গসাগু 13 এবং অনুপাত 5:7। তাহলে লিখি দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাত সমান 5:7। তাহলে সংখ্যা দুটোকে ধরে নেব। ধরি প্রথম সংখ্যাটি সমান x এবং দ্বিতীয় সংখ্যাটি সমান সেভেন এক্স। তাহলে সংখ্যাগুলো, প্রথম সংখ্যাটা কত হবে? প্রথম সংখ্যাটিকে ধরবো 5x, প্রথম সংখ্যার অনুপাত আছে 5:7, তাহলে প্রথম সংখ্যাটি ধরবো 5x এবং দ্বিতীয় সংখ্যাটি ধরবো 7x। যেহেতু অনুপাতটা 5:7, এদের সঙ্গে x নিয়ে সংখ্যা দুটোকে ধরে নিলাম 5x ও 7x। তাহলে অতএব এদের গসাগু সমান কত হবে? এদের গসাগু সমান হবে x, কারণ দুটোর মধ্যে সাধারণ উৎপাদক কি আছে? 5 এবং 7 হচ্ছে মৌলিক সংখ্যা, আর দুটোর সঙ্গে x আছে, তাহলে সাধারণ উৎপাদক বা সাধারণ গুণনীয়ক হচ্ছে x, তাহলে গসাগু হবে x। কিন্তু প্রশ্নে কি দেওয়া আছে? দুটি সংখ্যার গসাগু 13, তাহলে এখানে এই গসাগু সমান কি পাবো? 13। তাহলে গসাগু সমান 13 পাচ্ছি, মানে x সমান পেয়ে গেলাম 13। তাহলে এই যে সংখ্যা দুটো ধরেছি 5x ও 7x, এখানে x এর মান বসালে সংখ্যা দুটো পেয়ে যাব। তাহলে প্রথম সংখ্যাটি কি হবে? অতএব প্রথম সংখ্যাটি সমান 5 গুণিত 13 সমান 65 এবং দ্বিতীয় সংখ্যাটি সমান 7 গুণিত 13 সমান 91। তাহলে সংখ্যা দুটি কি পেলাম? অতএব সংখ্যা দুটি 65 ও 91। তাহলে 2-এর 5-এরটা হয়ে গেল। এবারে 2-এর 6 করব। 2-এর 6টা সমাধান করব। প্রশ্নটা দেখি। একটি জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে 5:3। ওই জমির পরিসীমা 16 মিটার হলে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে জমিটার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, লিখি দৈর্ঘ্য ইস্টু প্রস্থ। দৈর্ঘ্য ইস্টু প্রস্থ সমান দেওয়া আছে 5:3। তাহলে এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে নেব। ধরি জমিটির দৈর্ঘ্য সমান 5x ও প্রস্থ সমান 3x। তাহলে ধরি জমিটির দৈর্ঘ্য সমান 5x ও প্রস্থ সমান 3x। তাহলে এগুলো যদি দৈর্ঘ্য প্রস্থ হয়, তাহলে পরিসীমা কত হবে? অতএব পরিসীমা সমান, তাহলে এখানে জমিটি আয়তাকার, আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। সূত্রটা লিখে নিলাম, সূত্রটা না লিখলেও চলবে। সমান 2 গুণিত দৈর্ঘ্য কত? 5x, প্রস্থ কত? 3x। তাহলে সমান পরিসীমা কী হবে? আচ্ছা, এখানে জমিটির দৈর্ঘ্য আর প্রস্থ ধরে নিয়েছি, কিন্তু এককগুলো এখানে লেখা হয়নি। এককগুলো কত? পরিসীমা কত আছে? 16 মিটার। তাহলে এখানে 5x মিটার আর এটাকেও 3x মিটার ধরব। তাহলে এবার এখানে পরিসীমাটা কী হবে? 2 × 5x + 3x, এখানে হবে মিটার লিখব। তাহলে সমান 5 আর 3 যোগ করলে কত হবে? 8x, তাকে 2 দিয়ে গুণ করলে 16x। তাহলে সমান কি হচ্ছে? 16x মিটার। তাহলে পরিসীমা কত পেলাম? 16x মিটার। কিন্তু এখানে পরিসীমা বলে দেওয়া আছে, ওই জমির পরিসীমা কত আছে? 16 মিটার আছে। তাহলে শর্তানুসারে কি হবে? (16x = 16). শর্তানুসারে 16x = 16। যেহেতু পরিসীমা 16 মিটার দেওয়া আছে আর আমাদের পরিসীমা বেরিয়েছে 16x, তাহলে বা x সমান কত হবে? 16/16, কাটাকাটি করলে 1। তাহলে সুতরাং x সমান কি পেলাম? 1। কি চেয়েছে? জমিটির দৈর্ঘ্য প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমরা এই যে ধরেছিলাম কত? 5x ও 3x। তাহলে জমিটার দৈর্ঘ্য কত হবে? তাহলে লিখব অতএব দৈর্ঘ্য সমান 5 × 1
অতএব দৈর্ঘ্য সমান 5 গুণিত 1, যেহেতু দৈর্ঘ্য কত 5x, তাহলে 5 আর x সমান কত পেয়েছি 1, তাহলে 5 গুণিত 1 মিটার সমান 5 মিটার। আর প্রস্থ কত হবে, প্রস্থ সমান হবে 3x ছিল, প্রস্থ কত ছিল 3x, তাহলে ওখানে x এর মান বসাবো, মানে 3 গুণিত 1 মিটার সমান 3 মিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলেছিল, দৈর্ঘ্য কত হলো 5x আর প্রস্থ কত হলো, দৈর্ঘ্য হলো 5 মিটার, প্রস্থ হলো 3 মিটার। দেখো এখান থেকে আমরা উত্তরটা ঠিক হয়েছে কিনা বুঝে নিতে পারি। তাহলে এখান থেকে যদি পরিসীমাটা বের করি তাহলে কি হবে, জমিটার পরিসীমা হবে 2 গুণিত 5 যোগ 3, 2 গুণিত 5 যোগ 3, তাহলে 2 গুণিত 5 যোগ 3 মিটার সমান কি হবে 2 গুণিত 8 সমান 16, তাহলে 16 মিটার। পরিসীমা কত পেলাম 16 মিটার। দেখো জমির পরিসীমা 16 মিটার দেওয়া আছে, তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি উত্তরটা ঠিক হয়েছে। নেক্সট পরের অঙ্ক দেখো, 12,100 টাকা এক্স ওয়াই এবং জেডের মধ্যে 2:3:6 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে। তাহলে এখানে তিনজনের মধ্যে টাকাটা ভাগ করে দেওয়া হচ্ছে, এক্স ওয়াই এবং জেডের মধ্যে। অনুপাতটা কি দেওয়া আছে 2:3:6। তাহলে লিখে ফেলি, এক্স ইস টু ওয়াই ইস টু জেড সমান কত দেওয়া আছে 2:3:6, 2:3:6। তাহলে এক্স এর আনুপাতিক ভাগহার কি হবে, আনুপাতিক ভাগহারগুলো লিখে নিতে পারি, না লিখলেও চলবে। তাহলে আমরা এখানে লিখেই করছি, এক্স এর আনুপাতিক ভাগহার এক্স এর আনুপাতিক ভাগহার সমান 2/2 যোগ 3 যোগ 6 সমান 2/2, 3 5 আর 6 11। ওয়াই এর আনুপাতিক ভাগহার কত হবে, ওয়াই এর আনুপাতিক ভাগহার সমান, দেখো ওয়াই মাঝখানে আছে, এখানে মাঝখানে কত আছে 3, তাহলে 3টা উপরে হবে, 3 উপরে, নিচে সবগুলো যোগ করব, 2 যোগ 3 যোগ 6 সমান 3/3, 2 5 আর 6 11। তাহলে ওয়াই এর আনুপাতিক ভাগহার হলো 3/11। আর জেডের আনুপাতিক ভাগহার কত হবে, জেডের আনুপাতিক ভাগহার সমান, দেখো জেড শেষে আছে, এখানে অনুপাতের শেষে কত দেওয়া আছে 6, তাহলে এখানে হবে 6/2 যোগ 3 যোগ 6 সমান 6/3, 2 5 আর 6 11। তাহলে তিনজনের আনুপাতিক ভাগহার পেয়ে গেছি। এবারে কি জিজ্ঞাসা করছে, মোট টাকা কত 12,100, তাহলে এই 12,100 টাকার মধ্যে কে কত পাবে সেটা বের করতে হবে। তাহলে অনুপাতটা পেয়েছি 2-11, 3-11, 6-11। তাহলে 12,100 টাকার মধ্যে 12,100 টাকা আছে, 12,100 টাকার মধ্যে এক্স পাবে সমান, 12,100 টাকার মধ্যে এক্স পাবে 12,100 গুণিত এক্সের আনুপাতিক ভাগহার কত 2/11, তাহলে 12,100 গুণিত 2/11 এত টাকা। 11 দিয়ে এটাকে কাটলে কত হবে, 11 11 121 আর দুটো শূন্য থাকবে, 1100, একে 2 দিয়ে গুণ করলে হবে 2200 বা 2,200 টাকা। তাহলে এক্স পাবে 2,200 টাকা। এরপরে ওয়াই কত পাবে আর জেড কত পাবে, তাহলে ওয়াই পাবে কত, ওয়াই পাবে সমান 12,100 গুণিত ওয়াইয়ের আনুপাতিক ভাগহার কত ছিল 3/11, তাহলে 12,100 গুণিত 3/11 টাকা সমান 11 দিয়ে এটাকে কাটলে কত হবে, 11 11 121, দুটো শূন্য, তাহলে এখানে ছিল 121 বা 12,100, তাই তো। তাহলে 12,100কে 11 দিয়ে কাটা হচ্ছে, তাহলে এখানে 11 11 121, দুটো শূন্য থাকবে, তাহলে 1100 আর 3 গুণ করলে কত হবে 3300 বা 3,300। তাহলে ওয়াই পাবে কত টাকা 3,300 টাকা।
আর জেডেরটা বের করতে হবে। জেডের আনুপাতিক ভাগাহার হচ্ছে 6/11, তাহলে জেড পাবে সমান 12,100 গুণিত 6/11 টাকা। কাটাকাটি করলে কত হবে? 11 দিয়ে এটাকে কাটলে 11 11 121, দুটো শূন্য, 11 6 66, দুটো শূন্য, তাহলে 6,600 টাকা। তাহলে 12,100 টাকার মধ্যে এক্স পাবে কত টাকা? 2,200 টাকা, ওয়াই পাবে 3,300 টাকা, আর জেড পাবে 6,600 টাকা। তাহলে আমাদের অঙ্ক ঠিক হয়েছে কিনা কী করে বুঝবো? এখানে এই তিনটেকে যোগ করে নিই। তাহলে 6,600-র সঙ্গে যোগ করবো 3,300, এর সঙ্গে যোগ করবো 2,200, দিলে কত আসছে দেখো? 0, 3 2 5 আর 6 11, 1 হাতে 1, 2 1 3, 3 6 আর 6 12, তাহলে 12,100। তাহলে এই টাকাটা দেওয়া ছিল, 12,100 টাকায় তিনজনের মধ্যে ভাগ করা হয়েছিল। তাহলে এখানে তিনজনে কত পেলাম সেটা তিনজনে কত পেলো সেটা বের করলাম, বের করার পরে তিনটাকে যোগ করলাম, দেখতে পাচ্ছি 12,100 টাকা আসছে। তাহলে এর থেকে বুঝতে পারছি উত্তর ঠিক আছে। চলো পরের অঙ্ক দেখি। একটি শিবিরে 4,000 জনের 190 দিনের খাদ্য মজুদ আছে। 4,000 জনের 190 দিনের খাদ্য মজুদ আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন, অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? এটা আগের দুটো একটা সেটে করা হয়েছে, আবার আজকে যখন আছে করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে এটাকে সমানুপাতের সাহায্যে করব। সমানুপাতের সাহায্যে করার জন্য প্রথমে কি করতে হবে? ছক করতে হবে। তাহলে ছকের জন্য কি লিখব? লোক সংখ্যা ব্র্যাকেটে জন। কি বের করতে হবে? অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে, তাহলে দিন বের করতে হবে। সেজন্য দিনটা ডান দিকে রাখবো। এদিকে কি লিখব? মজুদ খাদ্যে চলার সময়। মজুদ খাদ্যে চলার সময় ব্র্যাকেটে দিন। তাহলে ছকে দুটো বিষয় কি কি? একটা হচ্ছে লোক সংখ্যা, ব্র্যাকেটে লিখে নেব জন, আর মজুদ খাদ্যে চলার সময় ব্র্যাকেটে লিখব দিন। লোক সংখ্যা কত আছে? 4,000 জন লোক ছিল। এবারে 4,000 জন লোকের কত দিনের খাদ্য মজুদ ছিল? 190 দিনের। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেছে। তাহলে এই যে 800 জন 30 দিন পর যাচ্ছে, তাহলে এই 30 দিন তো তারা খাবার খেয়ে নিয়েছে, কারণ তারা 30 দিন ছিল, 30 দিন পর তারা যাচ্ছে। খাবার মোট মজুদ ছিল কত দিনের? 190 দিনের। 190 দিনের মধ্যে 30 দিনের খাবার খাওয়া হয়ে গেছে, তাহলে মজুদ খাদ্যে আর চলতো কত দিন? 190 বিয়োগ 30 সমান 160 দিন। তাহলে মজুদ খাদ্যে 4,000 জনের চলতো 160 দিন। এবার 30 দিন পর কি হয়েছে? 800 জন অন্যত্র চলে গেছে, তার মানে লোক সংখ্যাটা 4,000 থেকে কমে গেছে 800 জন। তাহলে 4,000 বিয়োগ 800 সমান 3,200 জন। তাহলে রইল কত জন? 3,200 জন। তাহলে 3,200 জন লোকের এই খাদ্যে কতদিন চলবে সেটা বের করতে হবে। তাহলে কতদিন চলবে সেটা জিজ্ঞাসা চিহ্ন দিলাম আর ধরে নিলাম এক্স, যেহেতু সমানুপাতে করব তাহলে এটাকে এক্স ধরে নিলাম। এবার এদের মধ্যে সম্পর্ক লিখব। তাহলে লোক সংখ্যা ও মজুদ খাদ্যে চলার মধ্যে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক হবে। লোক সংখ্যা ও মজুদ খাদ্যে, লোক সংখ্যা ও মজুদ খাদ্যে চলার সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক। লোক সংখ্যা সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক হয় সব সময়। আর 4,000 জনের খাবারে চলছিল কতদিন? খাবার মজুদ ছিল 160 দিন। একজন যদি খায় তাহলে এই খাবারটা খেতে তার আরও অনেক বেশি দিন সময় লাগবে, মানে সেই খাবারে আরও অনেক বেশি দিন চলবে, 160 দিনের থেকেও আরও অনেক বেশি দিন চলবে। তাহলে লোক সংখ্যা কমে গেলে এখানে কি হচ্ছে? সময় বেড়ে যাচ্ছে, দিন সংখ্যাটা বেড়ে যাচ্ছে, তাহলে এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে এরপরে লিখব কি? অতএব ব্যস্ত সমানুপাত্রী সমান তাহলে ব্যস্ত সমানুপাত কী হবে? 4,000:3,200 সমানুপাত। এখানে যেহেতু এটাকে যেমন ছিল তেমনই রেখেছি, উপরেরটা আগে নিচেরটা পরে লিখেছি, তাহলে এটাকে উল্টে লিখব। সরল সম্পর্ক হলে এটাও যেমন আছে, উপরেরটা উপরে, উপরেরটা প্রথমে, তারপরেরটা নিচে, আর এখানে উপরেরটা আগে লিখতাম, তারপরে এটা লিখতাম, তারপরে নিচেরটা লিখতাম। কিন্তু
এখানে যেহেতু ব্যস্ত সম্পর্ক আর এদিকটা আমি ঠিক রেখেছি, উপরেরটা উপরে নিচেরটা নিচে লিখেছি, তাহলে এটাকে উল্টে লিখতে হবে। এখানে তাহলে এক্সটা আগে লিখব, অনুপাত 160 হবে। তাহলে এরপরে এটা সমাধান করে এক্সের মান বের করতে হবে। তাহলে বা 4000 বাই 3200 সমান এক্স বাই 160, বা দেখো এখানে উপরে এক্স আছে, তাহলে এই 160টা এদিকে কোথায় আছে? নিচে আছে। তাহলে 160টা যদি এদিকে আনি তাহলে 160টা এই পাশে আসলে উপরে বসবে। এক্স বাই 160 আছে, তাহলে 160 কোথায় আছে? ভাগে আছে, এদিকে আসলে কোথায় আসবে? গুণে। তার মানে উপরে বসাবো। তাহলে 4000 গুণিত 160 বাই 3200 সমান কি পাচ্ছি? এক্স। এবার এটা কাটাকাটি করব। তাহলে কাটাকাটি করলে এখানে দুটো শূন্য কেটে দিই, 40 আর 32, এখানে থাকছে 40, এখানে 32, 8 দিয়ে কাটি, 8 দিয়ে কাটলে 8 5 40, 8 4 32, 4 দিয়ে 16কে কাটলে 4 4 16 0। তাহলে এরপরে কী পেলাম? 40 আর 5 গুণ করতে হবে, সেটাই হবে এক্সের মান। তাহলে কী পেলাম? সুতরাং এক্স সমান 40 5 200। তাহলে মজুদ খাদ্যে কতদিন চলবে? 200 দিন। উত্তর কী চেয়েছে? অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে? তাহলে উত্তর লিখব অবশিষ্ট খাদ্যে তাদের আর 200 দিন চলবে। পারলে এটা বুঝতে? চলো পরের অঙ্কটা দেখি। পরে আমার এখানে একটা সূচকের অঙ্ক আছে, 4 টু দি পাওয়ার 5 ইন্টু a টু দি পাওয়ার 8 ইন্টু b টু দি পাওয়ার b এর কিউব আছে, সমান বাই দিয়ে দেওয়া আছে 4 টু দি পাওয়ার 5 ইন্টু a টু দি পাওয়ার 5 b স্কোয়ার সমান কত? তাহলে অঙ্কটা লিখি, 4 টু দি পাওয়ার 5 ইন্টু a টু দি পাওয়ার 8 ইন্টু b এর কিউব বাই দিয়ে 4 টু দি পাওয়ার 5 ইন্টু a টু দি পাওয়ার 5 b স্কোয়ার। তাহলে এখানে বিটা ভালো করে লিখে নিই, a টু দি পাওয়ার 5 b স্কোয়ার আছে। এখন দেখতে পাচ্ছি কি উপরে নিচে কতগুলো রাশি দেওয়া আছে, তাহলে আমরা জানি কি নিচে যেগুলো আছে সেগুলো দিয়ে উপরেরটাকে ভাগ করা হচ্ছে, আর ভাগের সময় পাওয়ারগুলো কী করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে 4-এর পাওয়ার আছে এখানেও 5, এখানেও 5, তাহলে দু জায়গাতেই যেহেতু 4 টু দি পাওয়ার 5 আছে এটাকে কেটে দিতে পারি, বা পাওয়ারটা ওদিকে নিয়ে গিয়ে বিয়োগও করতে পারি। যাক একই আছে, এটা কেটে দিলাম। তাহলে এখানে এর পাওয়ার উপরে কত আছে? 8 আছে, আর নিচে আছে 5, তাহলে এর পাওয়ারটা বিয়োগ হবে, এ টু দি পাওয়ার 8 মাইনাস 5, আর বি আছে, তাহলে গুণ চিহ্ন দিয়ে বি লিখব। বি এর পাওয়ার উপরে কত? 3, আর নিচে কত? 2, তাহলে 3 থেকে 2 বিয়োগ হবে, তাহলে এটা সমান কী পাবো? এর পাওয়ার 8 থেকে 5 বিয়োগ করলে হবে 3, তাহলে এ কিউব, আর এখানে হবে কি? বি এর পাওয়ার 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে, তার মানে শুধু বি থাকবে, তাহলে এটার উত্তর কী হবে? এ কিউব বি। তাহলে নিচে লিখে দেবে অতএব যেটা দেওয়া আছে অঙ্কটা সেটা সমান এ কিউব বি। চলো পরের অঙ্ক দেখি। এটা জ্যামিতি আছে, জ্যামিতিরগুলো তোমাদেরকে কম্পাস ব্যবহার করে করতে হবে। আমি এখানে হাতে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে, তোমরা কম্পাস পেন্সিলের সাহায্যে সেইভাবে করবে। এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো, পেন্সিল কম্পাসের সাহায্যে ওই ত্রিভুজের 3টি বাহুকে সমদ্বিখণ্ডিত করো। সোজাই আছে, একটা ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজের 3টি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে বলছে। তাহলে একটা ত্রিভুজ আঁকবে এবিসি, একটু বড় করেই ত্রিভুজটা আঁকবে, বড় করে ত্রিভুজটা এঁকে নিয়ে এবার এই ত্রিভুজের 3টি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে ত্রিভুজের নাম বলে দেওয়া আছে এখানে এবিসি, নামটা এবিসি দিতে হবে, অন্য কিছু এখানে এক্ষেত্রে দিলে চলবে না। যখন নাম কিছু বলে না দেওয়া থাকবে সেক্ষেত্রে তোমরা নামটা অন্য কিছু দিতে পারো, কিন্তু এখানে নামটা এবিসি দিতে হবে যেহেতু বলে দেওয়া আছে। এরপর 3টে বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। কি করে করব? দেখো প্রথমে বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করছি, তাহলে বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করলে বি বিন্দুকে কেন্দ্র করে এই বিসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব। বি যেহেতু বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করছি, তাহলে বিসি বাহুর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই বিসি বাহুর উপরের দিকে এবং নিচের দিকে দুদিকেই একটা করে বৃত্তচাপ আঁকবো। আবার ওই একই ব্যাসার্ধ নিয়ে
ব্যাসার্ধ যাতে ছোট বড় না হয়, ওই একই ব্যাসার্ধ নিয়ে সি বিন্দুকে কেন্দ্র করে উপরের দিকে একটা বৃত্তচাপ, নিচের দিকে একটা বৃত্তচাপ। এবার কি করব, এই দুটোকে যোগ করে দেব, তাহলে বিসি সমদ্বিখণ্ডিত হয়ে গেল। ঠিক এরকমভাবে এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। এখানেও এসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব, দিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে উপরের দিকে নিচের দিকে বৃত্তচাপ, আবার সি বিন্দুকে কেন্দ্র করে উপরের দিকে নিচের দিকে বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপ দুটো বিন্দুতে ছেদ করবে। এবারে এই বিন্দু দুটোকে যোগ করব, ছেদ বিন্দুগুলো যোগ করলাম। তাহলে এখানে এসি এর সমদ্বিখণ্ডক পেলাম। এবার এ বিকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে এ বিকে সমদ্বিখণ্ডিত করতে হলে আবার এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব, নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে উপরের দিকে এবং নিচের দিকে বৃত্তচাপ আঁকবো। আবার বি বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে, বারবার বলছি ব্যাসার্ধ যেন ছোট বড় না হয়, ব্যাসার্ধটা ওই একই থাকবে, একই ব্যাসার্ধ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে যে ব্যাসার্ধ নিয়ে উপর দিকে বৃত্তচাপ আঁকবো, বি বিন্দুকে কেন্দ্র করে ঠিক একই ব্যাসার্ধ নিয়ে উপরের দিকে বৃত্তচাপ আঁকবো। তবে আমরা প্রত্যেকটা বাহুকে সমদ্বিখণ্ডিত করবার সময় আলাদা আলাদা মাপ নিয়ে নিতে পারি। সবগুলোই যে একই মাপে করতে হবে এরকমটা নয়, প্রত্যেকটাকে করবার সময় আমরা আলাদা আলাদা মাপ নিয়ে নিতে পারি। কিন্তু যখন ওই সরলরেখাটা, যে সরলরেখাটাকে সমদ্বিখণ্ডিত করছি তার দুটো প্রান্তে যখন বসাবো তখন মাপটা যেন সমান থাকে, সেই জিনিসটা খেয়াল করবে। এখানে এটা, তাহলে এবারে এই দুটো যোগ করলেই হয়ে যাবে। এই দুটো যোগ করলে তিনটে বাহুকে সমদ্বিখণ্ডিত করা হয়ে যাচ্ছে। আমি যোগটা এখানে একটু এপাশে ইচ্ছে করে করলাম, কারণ এই সমদ্বিখণ্ডক তিনটে কী হবে, একটা বিন্দুতে মিলিত হবে। সমদ্বিখণ্ডক তিনটে একটা বিন্দুতে যদি মিলিত হয় তাহলেই বুঝবে তোমার আঁকা ঠিক হয়েছে, না হলে বুঝবে তোমার আঁকা ঠিক হয়নি। তাহলে এই আঁকাটার ক্ষেত্রে তোমরা নিজেরাই এঁকে বুঝতে পারবে আঁকাটা ঠিক হয়েছে না হয়নি। ত্রিভুজের বাহু তিনটিকে সমদ্বিখণ্ডিত করা হয়ে গেলে দেখবে তিনটে সমদ্বিখণ্ডক একটা বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু হবে। এটা তোমাদের অনেক সময় জিজ্ঞাসাও করতে পারে সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু হবে কি না। তাহলে সেক্ষেত্রে অবশ্যই সমবিন্দু হতে হবে, এবং সমবিন্দু হলে তবেই আঁকাটা ঠিক হয়েছে, না হলে আঁকাটা ঠিক হয়নি। এটা খেয়াল রেখে করবে। ঠিক আছে, তাহলে 8 নম্বর শেষ হলো। পরের ভিডিওতে আমরা 9 নম্বর সেটের সলিউশন করব। আমাদের সঙ্গে যুক্ত থাকো। ধন্যবাদ।